প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের মায়োসিস ও ক্রসিং ওভার এই দুটো পড়াবো এবং এই অধ্যায় শেষ করবো। আগামী দিন পড়াবো এর পরের অধ্যায়টি। প্রথমেই আগের দিন পড়েছিলাম মাইটোসিস কোষ বিভাজন এবং তার ধাপসমূহ ডিটেলস পড়েছিলাম, তার গুরুত্ব সমূহ কোষ চক্র পড়েছিলাম। আজকে পড়াবো মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস মানে হ্রাস, ডিভিশন, কমে যাবে। আমরা আগের দিন মাইটোসিস কোথায় হয় তার সংজ্ঞা ডিটেলস বলেছিলাম, দেহ কোষে হয়। আজকে মায়োসিস পড়াবো যেটা জনন কোষে হয়, জনন মাতৃকোষে। একটু পড়াই। মায়োসিস কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। আগের দিন বলেছিলাম ক্রোমোজোম এবং নিউক্লিয়াস একবার বিভক্ত হবে, আর আজকে কিন্তু নিউক্লিয়াস দুইবার, পরপর দুইবার, 2n থেকে n একবার ভাগ হয়ে গেল, আবার n থেকে দুটো n থেকে দুটো n এই আর একবার ভাগ হয়ে গেল। তাই নিউক্লিয়াস পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হবে। মনে রেখো, মাইটোসিস মায়োসিসের পার্থক্য সময় কথা মনে রাখতে হবে, বা এটা দিয়ে কিন্তু এমসিকিউ দিবে। তাহলে মায়োসিস কোষ বিভাজন বা হ্রাস ডিভিশন বা রিডাকশন সেল ডিভিশন কাকে বলে বললাম খুব সহজভাবে। যে কোষ বিভাজন প্রক্রিয়া নতুন সৃষ্ট কোষের প্রক্রিয়ায় নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হবে, তাই মায়োসিস। মায়োসিস দ্বারা ক্রোমোজোমের পরিমাণ অর্ধেক হবে, তাই নাহলে বিশাল জীবের সৃষ্টি হয়ে যাবে। এটা তোমরা জানো, অনেক আগে থেকে শিখেছো ছোটকাল থেকে। আর মায়োসিস প্রক্রিয়া তাহলে আবিষ্কার কি করে এটা তোমরা দেখে নেবা। আমি কোথায় হয় তাই বলি। সব সময় মনে রেখো, মায়োসিস কোষ বিভাজন সকল সময় হয় জনন মাতৃকোষে, যেমন মেল গ্যামেট, যেমন ফিমেল গ্যামেট, জনন মাতৃকোষে, নট জাইগোটে। উন্নত জীবে মায়োসিস প্রক্রিয়া জনন মাতৃকোষে হয়, কখনোই দৈহিক কোষে হয় না। পার্থক্য বলে যাচ্ছে, কিন্তু সর্বদাই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়ে থাকে। মেল গ্যামেটে 2n থাকে, ফিমেল গ্যামেটে ভেঙে 2n বিশিষ্ট কোষে হয়ে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে তথা হ্যাপ্লয়েড উদ্ভিদে মায়োসিস কিন্তু জাইগোটে হয়, নিষেকের পরে। মেল এবং ফিমেল গ্যামেট দুটো মিশ্রণের পর জাইগোট হয়, 2n হয়, সেখানে হবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন শৈবাল, টেরিস ইত্যাদি উদ্ভিদে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে মায়োসিস হয় নিষেকের পূর্বে, এটা হয় নিষেকের পরে। নিষেকের পূর্বে মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টি করে, জনন মাতৃকোষে, নট মাতৃকোষে, জনন মাতৃকোষে। ক্লিয়ার? তাই মায়োসিস কাকে বলে, মায়োসিস কোথায় হয়, আর একটু পার্থক্য বললাম। জীবের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের গুরুত্ব এমসিকিউতে দেবে না, সিকিউতে দেবে। জীবের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিস কি ভূমিকা পালন করে বিশ্লেষণ করো, এরকম প্রশ্ন আসবে সিকিউ এর ভয়ে, অর্থাৎ হায়ার অর্ডারে। দেখো আমি একটু বলি, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, এই মায়োসিসের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। উচ্চ শ্রেণী জীবে মায়োসিসের ফলে একটি জনন মাতৃকোষে 4টি জনন কোষের সৃষ্টি হয়, একটা থেকে 4টি, ওই যে 2n থেকে 2n, তারপর 2n থেকে আবার 2n। প্রত্যেক কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, তাই নয় তো বিশাল জাইগান্টিক জীব পরিণত হবে। আমরা জানি দুটি জনন কোষ, পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ একত্রে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে, এটা আমরা জানি। জাইগোট পরে বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভ্রূণ তথা একটা পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। কাজেই জনন কোষগুলিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে জনন মাতৃকোষের অর্ধেক না হলে তাদের যৌন মিলনের ফলে সৃষ্ট জীব কি হবে, বিশাল জীব হয়ে যাবে, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে জনন মাতৃকোষ অর্থাৎ মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট। হ্যাপ্লয়েড জীবে যেমন শৈবাল, দুটি গ্যামেটের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। জাইগোটে তখন মায়োসিসই সিঙ্গেল হবে, আবার সিঙ্গেল উদ্ভিদ পরিণত হয়ে যাবে। কিন্তু ক্রোমোজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী, বহন করে, সবকিছু করে আমরা জানি। সেহেতু ক্রোমোজোমের সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় এবং সেটা যদি সন্তান সন্ততিতে আসে, পিতামাতা থেকে হয়, তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য বলছে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তান সন্ততি আর পিতামাতার গুণ সম্পন্ন হবে না, প্রত্যেকটি প্রজাতি একটি আমূল পরিবর্তন ঘটে যাবে। পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। ডিপ্লয়েড জীবে গ্যামেট সৃষ্টিকালে, আমরা সব ডিপ্লয়েড জীব, জনন মাতৃকোষ মেল এবং ফিমেল মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস হয় বলেই প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে এবং জীবের ধারাবাহিকতা রক্ষা হয়। তাহলে এইটা একটা ব্যাখ্যা
জীবের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের গুরুত্ব উল্লেখ করো। মানে একটা উদ্দীপক দিয়ে তার গুরুত্ব উল্লেখ করো, এখানে একটু লিখতে হবে। এছাড়া এই মায়োসিসের বৈশিষ্ট্য আমরা এখানে ঢোকাতে পারবো, সংক্ষিপ্ত করে লিখতে হবে। কিন্তু ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে, এটা বারবার বলছে, এগুলো ভাগ করতেছি। এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াস দুইবার বিভক্ত এবং ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয় সংজ্ঞায় বলেছি। ফলে নতুন সৃষ্ট ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী বিদায়কে 5টি উপপর্যায়ে ভাগ করে, একটু পরেই বলবো, এটা এমন কোনো গুরুত্বপূর্ণ না, এইগুলো বলবা। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে, ব্যাখ্যায় বলবো হোমোলোগাস ক্রোমোজোম কি, বাইভ্যালেন্ট কি, কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার সব বলবো। এটি একটি মাতৃকোষ হতে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, সিঙ্গেলি হয়। ক্রসিং ওভার এবং ক্রোমোজোম স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়া উৎপন্ন কোষগুলো কখনোই মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। এইগুলো দিয়ে কিন্তু বহুপদী সমাপ্তি সূচকের এমসিকিউ দেবে, হয় বলে দেবে, কেমন? সেই জন্য বি কেয়ারফুল, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে। যাও, আমরা মায়োসিস কাকে বলে, কোথায় হয়, জীবের ধারাবাহিকতা কথায় মায়োসিসের গুরুত্ব বা ভূমিকা উল্লেখ করো, আর মায়োসিসের বৈশিষ্ট্য থেকে বহুপদী সমাপ্তি সূচকের এমসিকিউ দেবে। মাইটোসিসের ক্ষেত্রেও তাই। মায়োসিস প্রক্রিয়া, একটা জিনিস, মায়োসিস কিন্তু দুইভাবে হয়ে থাকে। দেখো, প্রক্রিয়াটি কোষ মানে একটা ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়া। মায়োসিস প্রক্রিয়া একটি কোষ পরপর দুইবার বিভক্ত হয়। কোষ, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভক্তির পর ভিত্তি করে মায়োসিস প্রক্রিয়াকে দুইটি পর্বে ভাগ করা হয়। একটা হচ্ছে মায়োসিস 1, একটা মায়োসিস 2। মায়োসিস 1 হচ্ছে ব্রাঞ্চ ডিভিশন, অ্যাকচুয়াল মায়োসিস, আর মায়োসিস 2 মানে কিন্তু মাইটোসিস। এখানে বই এলাকা আছে মাইটোটিক, দ্যাট মিনস মাইটোসিস। মায়োসিস 1টা আমরা বুঝাই, মাইটোসিসটা তোমরা তো আগেই পড়ে গিয়েছি। মায়োসিস 1, মায়োসিস 2, মায়োসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিত হবে, এবং এই জন্যই এটাকে হ্রাসমূলক বা রিডাকশন ডিভিশন বলা হয়। আর মায়োসিস 2 দেখো এই সমীকরণিক বা ইকুয়েশনাল বা মাইটোসিস বলা হয়। মায়োসিস 1 আমি এটাই পড়াবো আর কি, তার থেকে বুঝে নিতে পারবো। মায়োসিস 1 কোষ বিভাজনে মায়োসিস 1ই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। নতুন বৈশিষ্ট্যমণ্ডলিত জীবের সৃষ্টি হবে কিন্তু মায়োসিস 1-এর মাধ্যমে। একটা গরু, দেশি কালো গাভী, সেখানে অস্ট্রেলিয়ান জাত, তার ভেতরে পুশ করা হলো, বাচ্চা হচ্ছে একটা চকরা বিরাট বড় একটা গাভী। কিসের মাধ্যমে হলো? মায়োসিসের মাধ্যমে। নতুন বৈশিষ্ট্যমণ্ডিত জীবের সৃষ্টি হলো। একটা লেবু গাছে 4-5 রকম লেবু চাষ করছি, একটা আম গাছে 2-3 রকম আমের চাষ করছি। দিজ আর অল বাই মায়োসিস সেল ডিভিশন। দেখো, আমরা এটার ক্ষেত্রে ভিন্ন আছে, জনন বা অঙ্গজ 2 রকম, কিন্তু মেনলি মায়োসিসের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যমণ্ডিত জীবের সৃষ্টি হয়। তাহলে মায়োসিসের বৈশিষ্ট্য কিন্তু নতুন বৈশিষ্ট্যমণ্ডিত জীবের সৃষ্টি হয়। মাইটোসিসে কিন্তু দৈহিক বৃদ্ধি, জীব বৃদ্ধি পায়। তা যাও, মায়োসিস 1-কে, এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। একে আমরা বর্ণনার সুবিধাতে 4টে ধাপে ভাগ করি। না, মায়োসিস 1-কে 4টে ধাপ, প্রোফেজ 1, মায়োসিস 1 বলি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এখন মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, দ্যাটস লাইক মাইটোসিস সেল ডিভিশন। প্রোফেজ 1-কে আমরা ভাগ করব, এবং সেটা বর্ণনা সুবিধার্থে 5টি উপপর্যায়ে ভাগ করব। জানো তোমরা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এইভাবে আমরা ভাগ করব। লেপ্টোটিন, একটা জিনিস দেখো, আমি আগে ছবিতে দেখাই। এই যে একটা কোষের ভেতরে দেখো নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিওলাস রয়েছে, এবং কোষের ভেতর ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোমগুলো সরু সরু এবং লম্বা, সহজে দেখা যায় না। প্রথমেই বলে নেই, লেপ্টোটিন, জাইগোটিন, এই যে 5টা ভাগের ভেতরে যতগুলো লাইন আছে, এইগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে এবং মুখস্থ করে রাখতে হবে। এ থেকে কিন্তু এমসিকিউ দেবে, এবং এটার কোনো ব্যাখ্যা করতে দেবে না, কিন্তু এমসিকিউ দেবে। কিন্তু এমসিকিউ দিয়ে তোমাকে নেগেটিভ পজিটিভ চেষ্টা করবে, তা থেকে তোমাকে উত্তর দিতে হবে। লেপ্টোটিন, নিউক্লিয়াসের জল বিয়োজন, এই যে নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাওয়ার মাধ্যমে শুরু হয় লেপ্টোটিন উপপর্যায়। মনে রেখো, জল বিয়োজন মানে ক্রোমোজোমগুলো মোটা হবে, দৃশ্যমান হবে। ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত এবং পুরু হতে থাকে, এবং অধিকতর রং ধারণ ক্ষমতা পায়। রং দিলে রং ধারণ করে, আমরা বিভিন্ন রকম রং দিই, রং দিয়ে ক্রোমোজোম দেখি আমরা। ফলে ক্রোমোজোমগুলো
আলোক অনুবীক্ষণ যন্ত্র, যে আমরা মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র আমরা দেখতে পাই, ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোজোমের প্রত্যেকটা বাহুকে কিন্তু ক্রোমোমিয়ার বলে, যেমন একটা ক্রোমোমিয়ার, একটা ক্রোমোমিয়ার, একটা ক্রোমোমিয়ার, একটা ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার দুই পাশে ক্রোমোমিয়ার বলে, যেটা ক্রোমোজোমের ঘটনা তোমরা পড়েছো। ক্রোমোজোমগুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে, জলবিয়োজন ও ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। প্রাণী কোষের গল্প এখানে আছে। তাই অনেক সময় এটা প্রাণী কোষে ক্রোমোজোমগুলো এমন হয় যে ফুলের বুকেট, ফুলের বুকেটে না ফুলের তোড়ার তেমনই মনে হয়। আচ্ছা, ক্রোমোজোমে এ প্রকার বিন্যাসকে পোলারাইজ বলা হয়, যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কোষের দুই প্রান্তের দিকে চলে যেতে থাকে। এরপর আসে আমরা জাইগোটিনটা পড়ি একটু ভালো করে। জাইগোটিন দেখো, এখান থেকে লম্বাটার পাশে, বিপরীতমুখী খাটোটার পাশে, এর পাশাপাশি অবস্থান করবে এবং এখানে কিন্তু নিউক্লিয় মেমব্রেনটা আস্তে আস্তে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নিউক্লিওলাস আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবং এই পাশাপাশি দুটো ক্রোমোজোম যখন আসবে একই সাইজের, তখন এই দুটোকে একত্রে বলা হবে বাইভ্যালেন্ট। বাই মানে দুই, এখানে যখন খাটো দুটো আসছে, এটা বড় দুটো আসছে, বাইভ্যালেন্ট। আমি একটু পড়ি। জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস মানে একই রকম দুটো ভিন্নমুখী ক্রোমোজোম যখন পাশাপাশি আসবে। সাপোজ এখানে একটা কালো, একটা সাদা। হোমোলোগাস ক্রোমোজোম একটি মাথা হতে, একটা অন্যটি পিতা হইতে। এখানে তো ডিপ্লয়েড উদ্ভিদ হবে, ডিপ্লয়েড প্রাণীতে হবে, মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে হবে। তাই বলছে এই পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি জোড়া সৃষ্টি করে। দেখো, জোড়া সৃষ্টি করেছে। হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণ এই জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোজোম দ্বয়ের এক প্রান্ত হতে আরম্ভ হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ার থেকে এদিকে বা এদিকে, অথবা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত হতে পারে। দুই দিকে ক্রমান্বয় হয়ে থাকে। দুটি হোমোলগ, আচ্ছা বাইভ্যালেন্ট কি জিনিস? এই যে বাইভ্যালেন্ট সৃষ্টি করলে পাশাপাশি, আমি যেটা একটু আগে বললাম, দুটি ভিন্ন প্রকৃতির একই লম্বা আকৃতির ক্রোমোজোম পাশাপাশি অবস্থানকে বাইভ্যালেন্ট বলে। তাই বলছি দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস বলে। না, বাইভ্যালেন্ট কোথায় আছে? আছে। প্রতিটি জোড়বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। এই যে একটা বাইভ্যালেন্ট, একটা বাইভ্যালেন্ট। আর এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম মানে পাশাপাশি অবস্থানকে বলা হয় সিন্যাপসিস। এগুলো সংজ্ঞা দেবে সিকিউ এর পরে। আচ্ছা, কোষের যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যা হয়ে যাবে। ধরো এখানে 4টে ছিল, এখানে তো 2টা জোড়া হয়ে গেছে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন তখনও দেখা যায়। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, কখন কোনটা দেখা যায় এটাকে এমসিকিউতে দেবে। তাই আমরা পড়লাম লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। এই প্যাকাইটিন পোর্শন থেকে কিন্তু খুব এমসিকিউ দেবে এবং ছবিটাও আঁকা শিখতে হবে, কারণ এখানে অনেকগুলো কাস্টম হবে। দেখো, এখানেও জলবিয়োজন হচ্ছে, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে আরও খাটো হচ্ছে। আগেরটা দেখছিলাম আমরা ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের এপাশে একটা, এপাশে একটা। এখন কিন্তু তা না, ভাগ হয়েছে, পরেরটায় ভাগ হয়ে গেছে। দেখো দেখো সেন্ট্রোমিয়ারের এপাশে ভাগ হয়ে গেছে এবং একটা সেন্ট্রোমিয়ারের এপাশে যে দুটো, দে আর অল সিস্টার, এপাশে দুটো সিস্টার। আবার একটা ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ারের এপাশে দুটো সিস্টার, এপাশে দুটো সিস্টার, দুটো নন সিস্টার। অর্থাৎ এইটার এটা দুটো জন পাশাপাশি অবস্থান, তো নন সিস্টারের ভেতরেই কাজকাম হবে। বিয়ে শাদী কি ভাই বোনের ভেতর হয়? তা তো না, আর একজনের মেয়ে আর একজনের ছেলে, অর্থাৎ নন সিস্টার। সেরকমই আর কি এখানে জিনিসটা। ক্রমাগত সংকোচনের ফলে এ উপপর্যায়, সংকোচন মানে পানি বিয়োজন হবে, ফলে এই উপপর্যায় ক্রোমোজোমগুলোকে আরো খাটো মোটা দেখায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত, দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটো অনুদৈর্ঘ্যের ক্রোমাটিডে বিভক্ত হবে। কেমন? অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং দেখো প্রতি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং দুটি সেন্ট্রোমিয়ার 4টি ক্রোমাটিড থাকবে। একটা, দুটো, তিনটে, চারটি। এটা টেট্রাড বলা হয়, 4টা। দুটো সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকবে প্রত্যেকটা বাইভ্যালেন্টের। বাই মানে তো 2। এই বৈশিষ্ট্য পড়তে হবে। এই অবস্থাকে টেট্রাড বলা হয়। তাই প্যাকাইটিন প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমের 2টি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। আমি বললাম এই সাদা দুটো সিস্টার, এই কালো দুটো সিস্টার, সাদা আর কালো মিলে নন সিস্টার। তাহলে সিস্টার কি? এখানে কিন্তু কায়াজমা কাকে বলে, তারপরে ক্রসিং ওভার কাকে বলে, এইসব প্রশ্ন আসবে। তোমরা পড়বা। সিস্টার ক্রোমাটিড বুঝলাম। আমি এখন
এই দুটো নন সিস্টার ক্রোমোজোম ক্রোমাটিডের ভেতরে যখন মিলিত হবে, এটা এক বা একাধিক জায়গায় মিলিত হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, একাধিক হতে পারে, মিলিত হয় হয়ে ইংরেজি এক্স আকৃতির অক্ষর সৃষ্টি করে, একে বলা হয় কায়াজমা। আমি একটু পড়ি কায়াজমা কি। আমি যদি এরকম লিখতাম, এখান থেকে যদি লিখি দুটি নন সিস্টার ক্রোমাটিডে এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াস্থানকে এক বছরে কায়াজমা, বহু বছরে কায়াজমাটা বলে না। আর একটু ভালো করতে হবে। মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপপর্যায়ে, এই কথাটা লিখতে হবে, মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপপর্যায়ে দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির, ইংরেজি এক্স, এই যে এক্স এর মধ্যে দিকে আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়স্থানকে এক বছরের কায়াজমা, বহু বছরের কায়াজমাটা বলে। এই পর্যন্ত বলতে হবে। আচ্ছা, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর, আচ্ছা এইবার এই যে ক্রোমোজোমের মধ্যে তো জিন আছে, এ তো আমরা ডিএনএ এর সময় পড়াইছি। তাহলে শুধু কি এই কায়াজমা সৃষ্টি করবে তা তো না। কায়াজমা সৃষ্টি করার পরে এর কালোটা এর মাথায়, এর ধলোটা এর মাথায়, সেটা পরে দেখাবো, আরো পরে দেখাবো, পরে স্টেপের ক্রসিং ওভারে দেখাবো। ওই যে ক্রোমোজোমের অংশ বিশেষ ট্রান্সফার হবে, তাহলে তার জিনটুকু নিয়ে ট্রান্সফার হবে। এই জিনটুকু নিয়ে ট্রান্সফার হওয়াটাই আছে ক্রসিং ওভার। তাই বলছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার কথাটা এখানে না বলে আমরা আরো পরে একটু ভালো করে শেখব। কোনো বাইভ্যালেন্টে বিশেষ করে খাটো হয়, যদি কায়াজমায় একবারে উৎপন্ন হতে পারে না, আবার কোনো বাইভ্যালেন্টে একাধিক হতে পারে, যে একটা কায়াজমায় বহু হতে পারে। ক্রসিং ওভার, আচ্ছা, কায়াজমাটা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় তাতে ক্রোমোজোমের গুণের পরিবর্তন সাধন শুরু হয়ে গেল। এ পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপ এখনো দেখা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার। তাহলে প্যাকাইটিন উপপর্যায়ে আমরা বললাম কায়াজমা, ক্রসিং ওভার, এসব শব্দগুলো আসলো, এবং সেখানে কি হবে সেগুলো আমাদের বলতে হবে। ডিপ্লোটিন উপপর্যায়, ও ডিপ্লোটিনটা ওই পাশে আছে, ডিপ্লোটিন, আচ্ছা আমি আর ওই পাশে যাই। দেখো ডিপ্লোটিনের ক্ষেত্রে এই এখানে যেমন ক্রসিং ওভার হলো, বা দুটো জন্য পাশাপাশি লেগে রয়েছে, ডিপ্লোটিনের ক্ষেত্রে বিকর্ষণ হবে, সেন্ট্রোমিয়ার টান দেবে। টান দেওয়ার ফলে কি হবে, যতইগুলো ক্রসিং ওভার প্রান্তের দিক সরে যাবে। ওই দড়ির গল্প আবার, তুমি আর আমি দড়ি পাকালাম, দড়ি পাকানোর দুটো দড়ি ধরলাম, ধরার পর কি হবে, দুটো দড়ি পাক দিলাম, দুই মাথা লেগে গেল, মাঝখান থেকে টান দিলে কি হবে, পাকগুলো আস্তে আস্তে মাথার দিক চলে যাবে, ঠিক তেমন। তাহলে এই সেন্ট্রোমিয়ার বড় ফাঁক হতে থাকবে, তখন কায়াজমাগুলো দুই মাথার দিক সরে যাবে, অর্থাৎ মাঝখানে একটা লুপ সৃষ্টি হবে, লুপ 90 ডিগ্রি লুপ। এখন যদি ধরো এই মাথায় ক্রসিং বা কায়াজমা ছিল না, তাহলে যদি টান দেয় তাহলে কি হবে, এটা দুটো লম্বা হয়ে যাবে না, বাট এইখানে জোড়া লাগবে, 180 ডিগ্রি হয়ে যাবে, সেই কথাগুলো এখানে আছে। তাহলে আমি দেখাই, ডিপ্লোটিন উপপর্যায় ক্রমাগত ক্রোমোজোম সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরো খাটো মোটা হয়, বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ হয়। ওই যে বিকর্ষণ আস্তে আস্তে সেন্ট্রোমিয়ার থেকে বিকর্ষণ শুরু হবে, দুই মাথা জোড়া লেগে থাকবে বা এক মাথা, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণ একই সঙ্গে কয়েক স্থানে শুরু হতে পারে, যদি যে কয় জায়গায় হবে সেই কয় জায়গায় বিকর্ষণ হবে। তবে সাধারণত সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়, কায়াজমাটাগুলো স্পষ্ট হয়, ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ। কায়াজমা দুই মাথার দিকে যখন সরে যায় তখন তাকে টার্মিনালাইজেশন কাকে বলে পরীক্ষা দেবে। মায়োসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন উপপর্যায়ে যখন ক্রোমোজোমগুলোর ভেতরে বিকর্ষণ শুরু হয়, তখন কায়াজমাগুলো ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যায়, এই অবস্থাকে বলা হয় প্রান্তীয়করণ। এভাবে সংজ্ঞা বানায় নিতে হবে। এই দেখো, দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণের সৃষ্টি করে। যদি একটি মাত্র কায়াজমা 180 ডিগ্রি করে, এটা বললাম। তারপর আছে ডায়াকাইনেসিস। আমি একটু আগেই বলেছিলাম ক্রসিং ওভার পরে পড়াবো। দেখো অলরেডি কায়াজমা হওয়া মানেই তো ক্রোমোজোমের আদান প্রদান। এই ক্রোমোজোম যতটুকু ক্রসিং ওভার হয়েছে সে এর থেকে এ পাশে চলে যাবে, আর অপোজিটটা এই পাশে আসবে। দেখো কালোটা ধলোর মাথায়, ধলোটা কালোর মাথায় এসে গেছে, ডায়াকাইনেসিস শুরু হয়ে গেছে। ডায়া অর্থাৎ অ্যাক্রস, অপর পাশে বিপরীত দিকে কাইনেসিস অর্থাৎ সমাবেশ চলন। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খর্বাকৃতির খাটো মোটা বেটে হয়, প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্ট মানে তো জানোই,
প্রতি ক্রোমোজোমের ওপর ধাত্র বা ম্যাট্রিক্স জমা হয়, তখন ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মূল পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। এক সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থলতে পরিধির দিকে চলে আসে। বাইভ্যালেন্ট দেখো ফাঁক বড় হয়ে গেছে। ইউক্য পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, দেখো নেই, এবং নিউক্লিয়ার এনভেলাপের অবলুপ্তি ঘটে। প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়, দরকার নেই। তুমি নিউক্লিয় মেমব্রেন অবলুপ্ত হচ্ছে, চলে যাচ্ছে, এবং এর আগ পর্যন্ত কিন্তু যায়নি, এবং নিউক্লিওলাস চলে গেছে। তাহলে গায়াকাইনেসিস এই কয়েকটা ছিল। এরপরে আসি, আমি কি বলেছি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এইভাবেই মায়োসিস কোষ বিভাজনের ভাগ করা হয়েছে একটাই। তাহলে এরপরে আসবে মেটাফেজ 1। আমরা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়েছি না মাইটোসিস কোষ বিভাজনে? এক্স্যাক্টলি তাই এখানে আছে। এই যে মেটাফেজ 1, বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিকে বিষুবীয় রেখা হতে সমুদ্রে অবস্থান করে। কতিপয় ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়ের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা হয়। এগুলো তোমার লিখতে হবে না। মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মায়োসিসের ধাপসমূহে তোমার ছবি শিখতে হবে, যে 5টা। এভাবে বলবো, মায়োসিস কোষ বিভাজনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 2। মায়োসিস 1কে 4 ভাগে ভাগ করা হয়: প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1কে বর্ণনার সুবিধার্থে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়, নিম্নে উল্লেখ করা হলো। ছবিগুলো শিখতে হবে, অত ডিটেলস বর্ণনা কোনোদিনও পড়বে না, পরীক্ষায় আসবে না, কিন্তু ভেতর থেকে এমসিকিউ আসবে। ওই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন উপপর্যায় এখান থেকে, পাশাপাশি ওই সিকিউ যদি হয় তাহলে যে কোনো একটার ছবি দিতে পারে, অথবা মায়োসিস কোষ বিভাজনের কিভাবে ক্রসিং ওভার কিভাবে হয়, এই লেপ্টোটিন, ডিপ্লোটিন, এই ছবিগুলো দিতে পারে। তবে সাধারণত এটা দেয় না, এর যে কোনো একটা ছবি সিকিউ এর 3 নম্বর কোশ্চেনে দিতে পারে। ওকে, যাও তাহলে আমরা, আর এগুলো তোমরা পড়ে নেবা। এই ভিজেএল, দিজ আর অল মাইটোসিস। আমরা মাইটোসিস পড়ে আসছি, দেখো ভিজেএল সেরকম হবে, দিজ আর অল মাইটোসিস। তা আমরা এই দেখো এখানে 4টি ক্রোমোজোম হয়েছিল, 4টির থেকে এপাশে 2টো, এপাশে 2টো, তারপর এখান থেকে ভাবে একটা কোষে পরিণত হয়ে যাবে। টেলোফেজ 1, এটা ঠিক ওইটার মতো, আর আমি দেখাচ্ছি না এখানে। ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন, প্রথম হচ্ছে N2N থেকে NN, তারপর আবার সিঙ্গেল N থেকে NN, ওটা দ্বিতীয় বিভক্তি। প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলা হয়। এর সময় প্রয়োজনীয় RNA, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, DNA এর অনুরূপণ ঘটে না। এগুলো কিন্তু এমসিকিউতে দেবে। মায়োসিস 2, এটা আস্তে আস্তে ওই দেখো, সেই ওদিকে ক্রোমোজোম দেখালাম যে 1 থেকে 4টে, দেখো 1, 2, 3, 4, এইটাই এর আগের স্লাইডে ছিল। এই একটা উপরে গেছে, একটা নিচে আসছে, এইভাবে আসছে 4টে। মেটাফেজ 2, এখান থেকেই আস্তে আস্তে ভাগ হয়ে যাবে, এসে গেছে। দেখো এইভাবে আসলো, একটা কোষ, 2টি কোষ, 3টি কোষ, 4টি কোষ, এবার এইভাবে ওই 4টি কোষের সৃষ্টি হবে, 1 থেকে 4টি কোষ। আমি এগুলো এত না, সাইটোকাইনেসিস 2 এটাও তুমি পড়ে নিবা, পারবা সহজেই। আমরা মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য, আগের দিন মাইটোসিসের গুরুত্ব তাৎপর্য পড়েছিলাম। মাইটোসিস এবং মায়োসিসের তাৎপর্যের ভেতরে কিন্তু সিকিউ এর ঘয় তথা হায়ার অর্ডারে কোশ্চেন দেবে, তুলনামূলক বৈশিষ্ট্য, বৈসাদৃশ্য সমুল্লেখ করো, এরকম বলতে থাকবে, বা আরও বলবে, এর থেকে কোশ্চেন দেবে এমসিকিউতে, বা একটা সিকিউ তৈরি করবে। আমি আগে পড়িয়ে নেই। জীবজগতে মায়োসিসের গুরুত্ব অপরিসীম, কারণ অধিকাংশ জীবের যৌন জনন প্রক্রিয়ায় পদ্ধতিতে অনুসরণ করে। এর ফলে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে নতুন জীব জন্মলাভ করে। তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। মায়োসিসের গুরুত্ব নিম্নে উল্লেখ করা হলো, খুব ভালো করে পড়তে হবে কিন্তু। জনন কোষ সৃষ্টি, জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি। মায়োসিসের ফলে জনন কোষ তথা গ্যামেট, জনন কোষ মানে গ্যামেট, মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট, NN, 2N থেকে সিঙ্গেল N হবে। তাই যৌন জনন ক্ষম জীবে মায়োসিস না হলে বংশবৃদ্ধি করা সম্ভব না। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবরাকার, অলওয়েজ ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা যদি কনস্ট্যান্ট রাখা না হয়, তাহলে প্রজাতির ভেতরে আমূল পরিবর্তন হবে, যেটা আমরা মায়োসিসের তাৎপর্য বা ভূমিকা উল্লেখ করেছিলাম। রাখা কেবলমাত্র এই প্রক্রিয়া সম্ভব
হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোট এবং ডিপ্লয়েড উদ্ভিদের জননমাতৃ কোষে মায়োসিস না ঘটলে পিতামাতা হতে সন্তান সন্ততির ক্রমাগত পুরুষানুক্রমে ক্রোমোজোম সংখ্যা 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ এরকম হয়ে যাবে। তাহলে জীবের পরিবর্তন, আমূল পরিবর্তন হবে। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, আম গাছের থেকে আম হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হবে। ক্রোমোজোমের সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা বৈশিষ্ট্য ঠিক থাকে। বৈচিত্র্য সৃষ্টি করা, এটা প্রথমে বলেছিলাম সংজ্ঞায় যে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে নতুন বৈশিষ্ট্যমণ্ডিত জীবের সৃষ্টি হবে। ওই যে গরুর বাছুরের কথা বললাম, গরুর বাচ্চা। যৌন প্রজনন সম্পন্ন কোনো দুটি জীবই হুবহু একরকম হয় না। পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ একই প্রজাতিভুক্ত হয়েও একজন অন্যজন থেকে ভিন্ন। আমরা তামাইটে, ইউরোপের লোক হোয়াইট, আফ্রিকান লোক ব্ল্যাক, এইভাবে হয়ে থাকে। মায়োসিস প্রক্রিয়ায় গ্যামিটে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস ও ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। অভিব্যক্তি, মায়োসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ। গ্যামিট সৃষ্টি বংশটির অনুক্রম মেন্ডেলের সূত্র মেনটেন করে। যাও আমরা এইগুলো সবগুলো একটা প্লেটে দিয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন সবগুলো একটা প্লেটে দিয়েছে, কালার প্লেটে দিয়েছে। তোমরা এটা থেকে আরো ভালো বুঝতে পারবা। এখন ক্রসিং ওভার পড়ানোর আগে আমি ইসে চলে যাই, একটা সিকিউ। ওই যে এখান থেকে বলি, জীবদেহে এমনই কিছু বিভাজন হয়ে থাকে যার ফলে একদিকে যেমন বৈচিত্র্যময় জীবের সৃষ্টি হয়, অন্যদিকে জীব তার দৈহিক বৃদ্ধি ঘটিয়ে থাকে। তাহলে বৈচিত্র্যময় জীবের সৃষ্টি হয় মায়োসিস, দৈহিক বৃদ্ধি ঘটে, তাহলে সেটা মাইটোসিস। উদ্দীপকে শেষোক্তটি কিভাবে ঘটে তা একটা কোশ্চেন দিলাম, কয়েকটা, এটা তোমরা জানো, এখন আমি যাবো না, গয়ের কোশ্চেনে দেবো। উদ্দীপকের শেষোক্তটি কিভাবে ঘটে তা চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও। এই যখন বলবে তখন কিন্তু উদ্দীপকের শেষোক্তটিতে মাইটোসিস করবে বিভাজন। মাইটোসিস ধাপগুলো আমি আগের দিন বলেছিলাম, ছবি আঁকবা, একটা পাতায় ছবি আঁকবা, না পারলে পরের পাতায়, বাম পাশে জায়গা রাখবা, ডাইন পাশে লেভেল, এভাবে দেবা। উদ্দীপকের শেষোক্তিটি হলো মাইটোসিস কোষ বিভাজন, নির্মিয়াদ ধাপসমূহ চিহ্নিত চিত্র সহ উল্লেখ করা হলো। এইভাবে অ্যারোতে দেবা প্রত্যেকটাই, এটার থেকে এটাই অ্যারোতে দেবা। আর শেষোক্তিটি যদি বলে, উদ্দীপকের শেষোক্তিটির ছবি যদি বলে গয়, তখন তুমি মায়োসিসের লেপ্টোটিন, জাইগোটিন এইগুলো দেবা। তারপর বলবে ঘয়ের কোশ্চেনে উভয়ের ভেতর তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, তখন মাইটোসিস আর মায়োসিসের বৈশিষ্ট্যগুলো কিন্তু অথবা কিন্তু দিয়ে করতে হবে। আবার গয়ের কোশ্চেনে বলতে পারে উদ্দীপকের প্রথম অক্ষরটি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ, তা ব্যাখ্যা করো, তাহলে এইগুলো দিতে হবে। আবার বলতে পারে জীব জগতের ধারাবাহিকতা রক্ষায় কি ভূমিকা পালন করে, যে প্রথম যা পড়িয়ে এসছে তাই। যাও, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বোঝাতে চাচ্ছি মাইটোসিস, কোষচক্র, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের বৈশিষ্ট্য, কোথায় হয় মায়োসিস, কোথায় হয় তার সংজ্ঞা, তারপর তার কয়েকটা সংজ্ঞা বললাম, তার বৈশিষ্ট্য, তার গুরুত্ব এবং তার ছবিগুলো। এগুলো ভালো করে না পড়লে কিন্তু এমসিকিউ সিকিউ করতে পারে, কোশ্চেন সাধারণত থাকে। তা আমি আশা করি পারবো। এবার অল্প একটু পড়া আছে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। অল্প সময় শেষ করছি। ক্রসিং ওভার আমরা অলরেডি ক্রসিং ওভার একটু প্যাকাইটিন উপপর্যায়ে দেখে এসছি। এবার আমরা এটা শেষ করে দিচ্ছি খুব অল্প সময়ের ভেতরে। ক্রসিং ওভার কি জিনিস, কাকে বলে, এখানে শিখবো। মায়োসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার কিন্তু এই কথাটাই বলতে হবে। আমি বলেছিলাম ক্রসিং ওভার কাকে বলে, ওই দুটি নন সিস্টার ক্রোমাটিড এরকম বললে হবে না, ওই পুরাটা বলতে হবে ওখানে। ক্রসিং ওভার, এই যে মর্গান, এইটা ভুট্টা উদ্ভিদের ক্রসিং ওভার সম্পর্কে করেছিলেন। ক্রসিং ওভার দেখো, ভালো করে দেখো, আগে যা দেখাচ্ছি ওই যে ABCD দিয়ে আমরা ক্রোমোজোম দেখাচ্ছি। এটা এই সিস্টার এ সব, এ থেকে জি পর্যন্ত, নন সিস্টার এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এইভাবে দেখাচ্ছি, বুঝছো? তা এখন এই দুটো সিস্টার, দুটো সিস্টার, এইটা একটা নন সিস্টার, একটা ক্রসিং ওভার হয়েছে, প্লাজমা সৃষ্টি হয়েছে। আলটিমেটলি এখান থেকে অ্যারো দিয়ে দেখো, অ্যারোটা দিতে হবে কিন্তু যদি ছবি দিতে চাই। এর অংশটা এই মাথায় চলে গেছে আর ওর অংশটা এই মাথায় আসছে। এই দেখো একটা আছে। ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত ক্রোমাটিড, দিস ইজ সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড, আর A, B এবং A প্রাইম, B প্রাইমের অংশের বিনিময় ঘটেছে।
দুটি হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে কাইজমা সৃষ্টি, এ বি সি ডি টু এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ইত্যাদি দিয়ে জিন বোঝানো হয়েছে। দুটি সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমের ভেতরে ক্রোমাটিডের কাইজমা সৃষ্টি হয়েছে। এখানে বলে গেলাম ক্রসিং ওভার কি, ক্রসিং ওভারের তাৎপর্য বা কৌশল, আগে কৌশল পরে তাৎপর্য। প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, দেখা হচ্ছে। তারপর বলছে পরে একটির অংশের সাথে অপরটির অংশ পুনরায় জোড়া লাগে, ফলে এক্স আকৃতি বা কাইজমা সৃষ্টি করে। শেষ পর্যায়ে প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনের বিনিময় ঘটে। জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, তথা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। ক্রসিং ওভারের তাৎপর্য এগুলো পড়বা, কিন্তু ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, এগুলো আবার বড় করেছে। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের সৃষ্ট জীবগুলো আসে বৈচিত্র্য। তারপরে ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত জীবের প্রকরণ বা স্পিসিস সৃষ্টি করা হয় বা ভেরিয়েশন আনা যায়। কৃত্রিম করে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব হয়েছে। কাজেই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভার খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমরা একটা বেগুন গাছেই কত পরিমাণ বেগুন হচ্ছে, একটা ঝাল গাছে কত পরিমাণ ঝাল হচ্ছে, এত ছোট ছোট ধান গাছে বড় বড় ধানের শীষ হচ্ছে, অল বাই হাইব্রিডাইজেশন, ক্রসিং ওভার। যাও, আজকে আমি পড়াতে চেষ্টা করেছি মায়োসিস কোষ বিভাজন, তার ডিভিশন এবং তার সে কীভাবে হয়, মায়োসিস মাইটোসিসের সাথে কীভাবে প্রশ্নটা হবে, তারপর ক্রসিং ওভার পড়েছি। আশা করি বুঝতে পেরেছ। তোমরা আগামী দিনের ক্লাস থাকবে, তৃতীয় অধ্যায় আমি পড়াবো আবার, যদিও ক্লাসে পড়াইছি, তৃতীয় অধ্যায় পড়াবো কোষ রসায়ন। তোমরা সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।